গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি নিমাই ভট্টাচার্যের লিখে একটি উপন্যাস পিয়াসা। আজ শোনাবো উপন্যাসটির ৩য় পর্ব। পিয়াসাকে নিয়ে বাড়ি ফেরার পর আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি আর সার্থক এমন কাণ্ড কারখানা শুরু করলেন যেন পৃথিবীতে এই প্রথম কারোর নাতনি বা মেয়ে হয়েছে। মেয়ে জেগেই থাক বা ঘুমিয়েই থাক, আমার মার শাশুড়ি হুমড়ি খেয়ে ওকে দেখতে দেখতে কত কথা বলেন। দিদি, দেখো দেখো, পিয়া হাসলে কি সুন্দর দেখায়। সত্যি বলছি দিদি, জীবনে কতজনের কত বাচ্চায় তো দেখলাম, কিন্তু এরকম সুন্দর মেয়ে আমি দেখিনি। না ভাই, আমিও দেখিনি। আমার শাশুড়ি মুহূর্তের জন্য অপলক দৃষ্টিতে পিয়াকে একবার দেখে নিয়েই আবার বলেন, মেয়েটার মুখ চোখ দেখলে যেন প্রাণ জুড়িয়ে যায়। আমার মা সঙ্গে সঙ্গে বলেন, শুধু কি চোখ মুখ, মেয়েটার মাথায় কি অসম্ভব চুল হবে বলো তো। আমি পাশে দাঁড়িয়ে চুপ করে ওদের কথা শুনি আর হাসি। নিছক মজা করার জন্য ওদের কথার সামান্যতম প্রতিবাদ করলেই ওরা দুজনেই আমাকে বকুনি দেয়। আমার মা বেশ রাগ করেই বলেন, চুপ কর ময়না, তুই জীবনে কটা বাচ্চা দেখেছিস যে বলছিস পিয়ার চোখ দুটো বোধহয় একটু ছোট হবে। মা না থেমেই বলেন, তুই লিখে রেখে দে, আমি বলছি তোর মেয়ের চোখ দুটো দেখেই লোকে পাগল হয়ে যাবে। আমার শাশুড়ি একটু হেসে বলেন, বুঝলে অর্পিতা, আমার ছেলে হবার পর অনেকেই বলেছিলেন ওর মুখখানা একটু বেশি গোলগাল আর নাকটা চাপটা হবে। শুধু আমার মা আর শাশুড়ি বলেছিলেন ও যত বড় হবে ওর মুখখানা তত সুন্দর হবে। উনি একটু থেমে একটু হেসে বলেন, এখন তো তুমি নিশ্চয়ই স্বীকার করবে তোমার স্বামীর মুখখানা দেখলেই মন ভরে যায়। আমার বাবার শ্বশুরমশাই তো নাতনিকে নিয়ে তো প্রায় পাগলামি শুরু করে দিলেন। পিয়াকে দোলনায় ঘুমন্ত অবস্থায় মুগ্ধ হয়ে দেখতে দেখতে আমার বাবা শ্বশুরমশাইকে বলেন, বেয়াই মশাই, এ হতভাগী তো আরেক হেলেনপ্রয় হবে। উনি হাসতে হাসতেই বলেন, এ ছুরির জন্য যে কত ছোকরা আত্মহত্যা করবে তার ঠিক ঠিকানা নেই। আমার শ্বশুরমশাই চাপা হাসি হাসতে হাসতে বলেন, আরে ভাই, ভবিষ্যতের কথা তো বাদই দিলাম, এই বিশ্বসুন্দরীকে 10-15 মিনিট না দেখলে তো আমার আত্মহত্যা করতে ইচ্ছে করে। আরও আরও কত কি ওরা বলতেন। আর সার্থক সারা দিন অফিসে খাটাখাটনির পর বাড়িতে পা দিয়েই ও মেয়ের কাছে ছুটে যেত। বেশ কিছুক্ষণ পর আমি ঘরে ঢুকে ওকে দেখে বলি, কি আশ্চর্য, তুমি এখন অফিসের জামা কাপড় ছেড়ে হাত মুখ ধোওনি। সার্থক আমার দিকে ফিরেও তাকায় না, মুগ্ধ হয়ে মেয়েকে দেখতে দেখতেই বলে, পিয়াকে ছেড়ে সারাদিন অফিস করা যে কি কষ্টকর তা তুমি ভাবতে পারবে না। আমি ঠাট্টা করে বলি, চাকরি ছেড়ে দাও। পিয়ার জন্য শুধু চাকরি কেন, আমি অনেক কিছুই ছাড়তে পারি। মেয়ের জন্য বোধহয় তুমি আমাকেও ছাড়তে পারো, তাই না? ও সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়েই দুহাত দিয়ে আমার দুটো হাত ধরে আমার চোখের পর চোখ রেখে বলে, যে বেগম আমাকে পিয়ার মতো মেয়ে দিতে পারে তাকে ছাড়লে আমি বাঁচব কাকে নিয়ে। রাত্রির বেলায় হঠাৎ ঘুম ভাঙলেও দেখি ও বেবি কটের পাশে দাঁড়িয়ে হাঁ করে মেয়েকে দেখছে। আমি কিচ্ছু বলি না, শুধু আপন মনে হাসি। এরকম আনন্দের বন্যায় ভাসতে ভাসতেই পিয়াকে নিয়ে আমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। তারপর দেখতে দেখতে একবার না, দুবার না, 10 বার গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এলো আর গেল। কত কি ঘটে গেল এই সময়ের মধ্যে। পিয়াকে দেখে ফিরে যাবার 3 মাস পরেই বাবা রিটায়ার করলেন। রিটায়ার করার মাসখানেকের মধ্যে
বাবা মা দিল্লি ছেড়ে কাশী চলে গেলেন। ওখানে যাবার কয়েকদিন পরই বাবা আমাকে লিখলেন, মা ময়না, নতুন সংসার গুছিয়ে নিতে একটু সময় লাগলো বলেই এর আগে তোকে চিঠি লেখার সময় পাইনি। আমার অফিস আমাকে আরও 5 বছর চাকরি করতে বলেছিল। বন্ধুবান্ধবরা বলেছিল দিল্লিতে ফ্ল্যাট কিনে থেকে যেতে, কিন্তু আমি রাজি হইনি। কলেজ থেকে বেরুতে না বেরুতেই রোজগার করার জন্য পাগলের মতো পরিশ্রম করেছি ও দেশ দেশান্তরে ঘুরে বেরিয়েছি। তারপর আস্তে আস্তে চাকরিতে উন্নতি করেছি, আয়ও বেড়েছে। কর্মজীবনের শেষের দিকের প্রায় 10-12 বছর তো যা আয় করেছি তার সিকিভাগের বেশি আমাকে সংসারের জন্য খরচ করতে হয়নি। অফিসের বাড়ি গাড়ি ছাড়াও টেলিফোন ইলেকট্রিসিটির খরচও আমাকে দিতে হয়নি। রাজি হব কেন? রিটায়ার করার দিন 7 আগেই গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডের চেক পেলাম। সন্ধ্যের পর বাড়িতে ফিরে ব্যাংকের পাসবই দেখে বুঝলাম আমি রীতিমতো ধনী। নতুন করে চাকরি বায় করার কোনো যুক্তিই দেখলাম না। তাছাড়া দিল্লিতে থাকতেও মন চাইল না। এই শহরে মানুষের মন বৈভবের নেশায় এমনই সংক্রামিত যে আনন্দে খুশিতে থাকতে পারবো না বলেই কাশী চলে এলাম। দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোরের মতো ঐশ্বর্য বা সৌন্দর্য এই শহরের নেই, কিন্তু উত্তর বাহিনী গঙ্গা তীরের এই চির পবিত্র শহরের আকাশে বাতাসে এমন কিছু আছে যা মানুষকে চিত্তশুদ্ধির ব্রতে ব্রতী করে। জঙ্গম বাড়ির কাছে ছোট্ট দুখানা ঘরের আস্তানায় আমরা নতুন করে সংসার পেতেছি। ওই বাড়িরই 2 বিধবা দিদি আমাদের সংসারের সব কাজকর্ম করে দিচ্ছেন। আমাদের অনুরোধে ওই দিদিরাও আমাদেরই সঙ্গে খাওয়া দাওয়া করেন। আমরা 2 সকাল সন্ধে দশা সমেত ঘাটে বসে কাটাই। সত্যি বলছি, কি যেন এক অনাস্বাদিত মুক্তির আনন্দে আমরা দিন কাটাচ্ছি। এই সঙ্গে সার্থকের নামে 50,000 টাকা ড্রাফট পাঠালাম। এই টাকা পিয়া দিদির উচ্চশিক্ষা বা বিয়ের জন্য ব্যয় করবে। তোর বড় পিসিমশাই বেশ কবছর আগে সোনারপুরে এক টুকরো জমি কিনেছে, কিন্তু কোনো ঘরদোর তৈরি করতে পারেনি। 2খানা ঘরের ছোট্ট একটা বাড়ি তৈরি করার জন্য তোর বড় পিসির নামে আজই 1 লাখ টাকা ড্রাফট পাঠাচ্ছি। আমার ভাগ্নিদেরও কিছু পাঠালাম। বাকি টাকা আমাদের 2জনের নামে ব্যাংকে রেখেছি। আমাদের 2জনের মৃত্যুর পর ব্যাংকে যে টাকা থাকবে তার অর্ধেক তোর আর বাকি অর্ধেক রামকৃষ্ণ মিশনে দিতে হবে। পিয়া যখন 6 মাসের তখন একদিন 7 সকালে বাবার টেলিফোন এলো। কে, ময়না? হ্যাঁ বাবা, আমি ময়না। মুহূর্তের জন্য থেমে জিজ্ঞাসা করি, এত সকালে ফোন করছো? কাল মাঝরাত্রিরে তোর মাকে হাসপাতালে দিয়েছি। মার কি হয়েছে? আমি একটু চিৎকার করে জিজ্ঞেস করি। হার্ট অ্যাটাক। বাবা অত্যন্ত ধীর স্থিরভাবে বলেন। আমি অত্যন্ত উত্তেজিত হয়ে কাঁদতে কাঁদতে প্রশ্ন করি, মা কেমন আছে? বাবা বিন্দুমাত্র উত্তেজিত না হয়ে বলেন, ডাক্তাররা তো ওষুধপত্র দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে, তাছাড়া 48 ঘন্টা না গেলে কিছুই বলা যায় না। আমার কান্না শুনে বাবা বলেন, কাঁদছিস কেন? সবারই তো অসুখ বিসুখ করে। যাই হোক, এখনই তোর পিসিদের কিছু জানাতে হবে না। তবে তোরা যদি আসতে পারিস তাহলে তোর বড়দিকেও সঙ্গে আনিস। ও তো নিজের মার চাইতে মামিকে বেশি ভালোবাসে। পরের দিন সকালেই পিয়ার বড়দিকে নিয়ে আমরা কাশী পৌঁছলাম। সেদিন দুপুরেই মা আমাদের ছেড়ে চির বিদায় নিলেন। তবে মারা যাবার আগে ঘণ্টাখানেক মা একবার চোখ মেলে আমাদের সবাইকে দেখলেন। আমি কোনো মতে না কেঁদে জিজ্ঞেস করলাম, মা, তোমার কষ্ট হচ্ছে? মা ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা ফুটিয়ে সামান্য একটু মাথা নেড়ে বললেন, না। আর একটু পরেই সব শেষ।
আমি আর বড়দি পাগলের মতো কান্নাকাটি করলাম। সার্থকও চোখের জল না ফেলে পারল না, কিন্তু বাবা এক ফোঁটাও চোখের জল ফেললেন না, বরং একটু হেসে বললেন, কত ভাগ্যবতী পুণ্যবতী হলে এভাবে মরতে পারে। বাবা মুহূর্তের জন্য থেমে পড়লেন। ও জানতো কখন মরতে হয়। খবর পেয়েই পিসি পিসে মশাইরা ছাড়াও আমার শ্বশুর শাশুড়ি কাশি এলেন। বাবা অত্যন্ত সাধারণভাবেই শ্রাদ্ধ শান্তি করলেন, কিন্তু মার আত্মার শান্তির কল্যাণে পাড়ার শতখানেক বিধবাকে একখানা করে থান ধুতি আর 101 টাকা করে দিলেন। সবকিছু মিটে যাবার পর হাজার অনুরোধ উপরোধ সত্ত্বেও বাবা আমাদের সঙ্গে কলকাতায় এলেন না। বললেন, আমি কাশি ছেড়ে কোথাও যেতে পারবো না। এখানে থাকলে মণিকর্ণিকা আর দশা সমেত ঘাটে গেলেই তোর মার দেখা পাবো, অন্য কোথাও গেলে তো আর ওর দেখা পাবো না। ঠিক 6 মাস পর কোনো খবর টবর না দিয়েই বাবা হঠাৎ কলকাতায় এসে হাজির। আনন্দে খুশিতে মন ভরে গেল। জিজ্ঞেস করলাম, কোনো খবর দিলে না কেন? খবর দিলে তো আমরা স্টেশনে যেতে পারতাম। বাবা হাসতে হাসতে বললেন, কাল সকালে হঠাৎ মনে হলো তোদের সবাইকে একটু দেখে আসি, তাই চলে এলাম। একটু থেমে বললেন, তাছাড়া সামনের রবিবার তো তোর মার জন্মদিন, ভাবলাম তোদের সবাইকে নিয়ে ওর জন্মদিন পালন করব। রাত্রির বেলায় খেতে বসে বাবা বললেন, সার্থক 2-3 দিনের জন্য ছুটি নিতে পারবে? ভাবছিলাম আমার বোন ভাগ্নি আর তোমাদের নিয়ে দীঘায় যেতাম, ওখানে তোমার শাশুড়ির জন্মদিন পালন করতাম। আমার শ্বশুর বললেন, দীঘায় কেন, উৎসবটা এখানেই হোক না। বেয়াই মশাই, ওকে নিয়ে দীঘা যাবার প্রোগ্রাম করেও শেষ পর্যন্ত যাওয়া হয়নি, তাই আর কি। আমার শ্বশুর মশাই সঙ্গে সঙ্গে বলেন, তাহলে নিশ্চয় যাবেন। বাবা আবার জিজ্ঞেস করলেন, কি সার্থক, ছুটি পাবে? হ্যাঁ হ্যাঁ, ছুটি পাব। তাহলে আমি বোন ভাগ্নিদের খবর দিই। আমি ওদের খবর দিয়ে দেব, আপনি কেন কষ্ট করবেন? বাবা হাসতে হাসতে বললেন, নিজের বোন ভাগ্নিদের বাড়ি যাব, তাতে আবার কষ্ট কি? পরের দিন সকালে চাটা খেয়েই বাবা বেরিয়ে গেলেন। সন্ধ্যের বেশ খানিকটা পর ফিরে এসেই একগাল হাসি হেসে বললেন, সব ব্যবস্থা পাকা করে এলাম। আমি জিজ্ঞেস করলাম, সব ব্যবস্থা মানে? 3খানা গাড়ি আর ব্লু ভিউ হোটেলে 2তলার 6খানা ঘর বুক করে এলাম। সার্থক বলল, 3খানা গাড়ি নিচ্ছেন কেন? আমার তো একটা গাড়ি আছে। না না, তোমার গাড়ি নিতে হবে না, তুমি ড্রাইভ করলে গল্পগুজব করতে পারবে না। আমি জিজ্ঞেস করলাম, আমাদের কি 6খানা ঘর লাগবে? তোর 2 পিসির 2টো ঘর, 2 দিদির 2টো ঘর, একটা ঘর তোদের আর একটা ঘর আমার। সত্যি অভাবনীয় আনন্দে আমাদের দিনগুলো কাটল। মার জন্মদিনে বাবা আমাদের প্রত্যেককে খুব সুন্দর শাড়ি আর জামাকাপড় উপহার দিলেন। শুধু তাই না, হোটেলের প্রত্যেককে মিষ্টি খাওয়ানো হলো। তারপর অনেক রাত পর্যন্ত বাবার ঘরে বসে আমরা সবাই মিলে গল্পগুজব করলাম। 1টা বেজে যাবার পর আমরা যে যার ঘরে শুতে গেলাম। ভোরবেলায় উঠে আমরা আবিষ্কার করলাম, বাবার ঘুম আর কোনো দিন ভাঙবে না। পিয়া জানতেও পারল না সে কি হারালো। মানুষের চলার পথে ভালো মন্দ যা কিছুই ঘটুক না কেন, সময়ের সঙ্গে সঙ্গে জীবনও এগিয়ে চলে। সুখের ওপর দুঃখের আর দুঃখের ওপর সুখের স্মৃতির পলিমাটি পড়ে বলেই
সংসার টিকে থাকে। দেখতে দেখতে পিয়া বড় হয়, হামা দেয়, বসতে শেখে, দু এক পা হাঁটতে পারে দেখেই আমরা সবাই আনন্দে খুশিতে মেতে উঠি। ওর মুখে বাবা মাম্মাম শুনে মনে হয় আমরা দুজনে ধন্য হয়ে গেলাম। তারপর ও যেদিন আমার শ্বশুর শাশুড়িকে দাই দাই আর ঠাম্মা বলতে আরম্ভ করল, সেদিন ওরা দুজনে আনন্দে উল্লাসে ফেটে পড়লেন। না, সময় ওখানে থমকে দাঁড়ায় না। পিয়া আরও বড় হয়, সারা বাড়ি ঘুরে বেড়ায়, লুকোচুরি খেলে ঠাম্মা আর দাই দাইয়ের সঙ্গে। ধরা পড়লে হাসিতে সারা বাড়ি মাতিয়ে দেয়। সার্থক অফিস থেকে বাড়ি ফিরলে ও সবার আগে ওকে অভ্যর্থনা জানায়। গর্বের সঙ্গে বলে, বাবা, দাই দাই আজ হেরে গেছে। আর ঠাম্মা? ঠাম্মা তো বল খেলতেই পারে না। আর মাম্মাম? মাম্মামও খেলতে পারে না। সার্থক ওকে কোলে তুলে নিয়ে জিজ্ঞেস করে, ঠাম্মা কি পারে? ঠাম্মা খুব ভালো গল্প বলতে পারে। আর দাই দাই? মাথা দোলাতে দোলাতে পিয়া বলে, দাই দাই একটাও গল্প জানে না। আর মাম্মাম? মাম্মাম গান জানে, গল্প জানেই না। তারপর হঠাৎ একদিন আবিষ্কার করলাম পিয়া আরও বড় হয়েছে। সাত সকালে ঘুম থেকে উঠেই আমার শ্বশুরমশাইয়ের হাত ধরে টানাটানি করতে করতে বলে, ও দাই দাই, তাড়াতাড়ি এসো, আমাকে পড়াবে না? শ্বশুরমশাই সবিনয়ে নিবেদন করেন, দিদি ভাই, আমি দাড়ি কেটে নেই। না না, এখন দাড়ি কাটতে হবে না। আমি যে মুখে সাবান দিয়ে দিয়েছি। সাবান থাক, তুমি এসো। আমি বলি, পিয়া, দাই দাই দাড়িটা কেটে নিক, একটু পরে তুমি পড়তে বসো। না না, একটু পরে তো আমি বল খেলবো। শ্বশুরমশাই কি আর করবেন, মুখে সাবান ধুয়েই ওকে পড়াতে বসেন। কোনো কোনো দিন পিয়াকে পড়াতে পড়াতেই শ্বশুরমশাই চিৎকার করে আমাকে ডাকেন, ও মা, শিগগির এসো। হাতের কাজ ফেলে আমি ছুটে যাই, বলি, বাবা, আমাকে ডাকছেন? উনি গর্বের হাসি হেসে বলেন, দেখো দেখো, দিদিভাই কি সুন্দর অ আ ক খ লিখেছে। আমি কিছু বলার আগে উনি বলেন, দেখো মা, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, দিদিভাই যখন বিএমএ পড়বে তখন আমি নিশ্চয়ই বেঁচে থাকবো না, কিন্তু তুমি দেখে নিও, দিদিভাই লেখাপড়ায় অসম্ভব ভালো হবে। আমি হাসতে হাসতে বলি, আপনার নাতনি কি কখনো খারাপ হতে পারে? ও সব ব্যাপারে অসম্ভব ভালো হবে। আমাদের কথাবার্তা শুনেই শাশুড়ি ঠাকুরন এগিয়ে এসে বলেন, না না বৌমা, ঠাট্টার ব্যাপার না, তোমার বাবা ঠিকই বলেছেন। উনি প্রায় না থেমেই বলেন, এইটুকু বয়সেই যে আবোল তাবোলে ছড়া মুখস্থ করতে পারে, সেই মেয়ে লেখাপড়ায় ভালো হবে না তাই কখনো হয়? সার্থক অফিস থেকে ফিরে গাড়িতে বসে বসেই হর্ন দেয়, আর পিয়া সঙ্গে সঙ্গে ছুটে যায়। সার্থককে এক চক্কর ঘুরিয়ে এনেই আত্মপ্রসাদের হাসি হেসে আমাদের বলে, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, আজ পিয়া আমাকে বলল, বাবা, গিয়ারটা টেনে নামিয়ে দিয়ে আরও জোরে চালাও। আমি ওর কথা শুনে অবাক হয়ে গেছি। মেয়ের কাণ্ডকারখানা দেখে আমার মনও আনন্দে খুশিতে ভরে যায়। ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরলে আমি যেন আনন্দের অমরাবতীতে পৌঁছে যাই। বছরখানেক বয়স থেকে পিয়া ওর ঠাম্মার কাছে শোয়। ওই ঘরের মধ্যেই একটা ডিভানে আমার শ্বশুরমশাই ঘুমন। তবে মাঝে মাঝেই মহারানী হুকুম করেন, দাই দাই, আজ তুমিও আমার কাছে শোবে। হাজার হোক নাতনির হুকুম,
ওই বৃদ্ধ বৃদ্ধার পক্ষে সে হুকুম অগ্রাহ্য করা অকল্পনীয়। তাই তখন ওই ডবল বেডের খাটেই নাতনিকে মাঝে নিয়ে ওদের শুতে হয়। সে যাই হোক, আমরা দুজনে শোবার পর প্রতিদিন মেয়ের বিষয়ে আলাপ আলোচনা করতেই অন্তত ঘণ্টাখানেক কেটে যায়। তারপর সার্থক আমাকে কাছে টেনে নিয়ে বলে, বেগম, একটা কথা বলবো? বলো। তুমি যখন ইউনিভার্সিটিতে পড়ো তখন থেকে তোমাকে দেখছি, তুমি বরাবরই সুন্দরী, কিন্তু পিয়া হবার পর তুমি যেন দিন দিন আরও বেশি সুন্দরী হচ্ছ। আমি হাসতে হাসতে বলি, কি ব্যাপার, হঠাৎ আমার রূপের প্রশংসা করছো? কোনো বদমতলব আছে নাকি? মাঝে মাঝে বদমতলব মাথায় না চাপলে পিয়াকে পেতে কি? কিন্তু পিয়াকে পাবার পর তোমার পাগলামি কেন বেড়ে গিয়েছে বলতে পারো? পিয়াকে পেয়েছি বলেই তো তোমাকে আরও বেশি ভালো লাগছে, ভালোবাসছি। সার্থক মুহূর্তের জন্য থেমে বলে, মেয়ে হবার পর তোমার পাগলামিও অনেক বেড়ে গেছে। থাক থাক, ইনিয়ে বিনিয়ে ন্যাকামি করে কি আমাকে খেপিয়ে তোলে? তুমি নাকি অন্য কেউ? স্বামী হিসেবে আমি আমার কর্তব্য পালন করি, সে কর্তব্য পালন করা কি অন্যায়? আমি হাসতে হাসতে বলি, দোহাই তোমার, এত ঘন ঘন তোমাকে কর্তব্য পালন করতে হবে না। এইভাবেই দিনের পর দিন, মাসের পর মাস কেটে যায়। শেষ হয় এক একটা বছর। পিয়া বড় হয়, স্কুলে ভর্তি হয়, বছরের শেষে নতুন ক্লাসে ওঠে। ওর রেজাল্ট দেখে শ্বশুরমশাই চিৎকার করে আমাদের বলেন, দেখো দেখো দিদিভাই কি নম্বর পেয়েছে, যে ফার্স্ট হয়েছে সে ওর থেকে মাত্র 3 নম্বর বেশি পেয়েছে। পিয়া ওর ঠাম্মার কোলে বসতেই উনি ওকে আদর করতে করতে বলেন, শুধু সন্ধেবেলায় ঘণ্টাখানেক পড়ে যদি এই নম্বর পায় তাহলে। ওনার কথার মাঝখানে আমি হাসতে হাসতে বলি, একটু বেশি পড়াশোনা করলে পিয়া ঠিক 100-র মধ্যে 120-25 পেত। না না বৌমা, ঠাট্টার কথা নয়, মেয়েটা আর একটু পড়াশোনা করলেই সব সাবজেক্টই 100-র মধ্যে 100ই পেত। শ্বশুরমশাই অত্যন্ত আত্মপ্রত্যয়ের সঙ্গে বলেন, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। এইসব তো বেশ কয়েক বছর আগের কথা। আজ পিয়া 10 বছরের হলো। আজ আমি স্বীকার করতে বাধ্য, ও লেখাপড়ায় সত্যি ভালো হয়েছে। তবে তার চাইতেও বড় কথা, ওর স্বভাব চরিত্রের জন্যই ওকে সবাই এত ভালোবাসে। আমাদের কথা বাদই দিলাম, এমনকি মলিনাদিকে ও যা শ্রদ্ধা করে, ভালোবাসে, তা ভাবা যায় না। মলিনাদি এই সংসারে বহু বছর কাজ করছেন, আমার চাইতে বয়সে অনেক বড়। আমার বিয়ের আগেই উনি বিধবা হন। বছর 4 আগে ছেলের বিয়ে দিয়েছেন, ও বছরখানেক আগে একটা নাতি হয়েছে। ওই নাতিকে দেখার জন্যই উনি মাঝে মাঝে দেশে যান, তবে 2-4 দিন পরে ফিরে আসেন। আগে পিয়া যখন ছোট ছিল তখন মলিনাদি দেশে গেলে শুধু বারবার জিজ্ঞেস করত, ঠাম্মা, অনেক তো রাত হয়ে গেল, এখনও পিসি ফিরছে না কেন? বেশি রাত্রিরে পিসিকে যদি ভূতে ধরে? না না, পিসিকে ভূতে ধরবে না, পিসি তো নিজের বাড়িতেই আছে। এই তো পিসির বাড়ি, পিসিকে তো কোথাও দেখছি না। পিসির আরও একটা বাড়ি আছে। ঠাম্মা, আমাকে পিসির বাড়ি নিয়ে চলো। তুমি আর একটু বড় হলেই পিসির বাড়ি যাবে। আমি তো বড় হয়ে গেছি। হ্যাঁ, নিশ্চয় তুমি বড় হয়েছ, কিন্তু আরও বড় না হলে তো পিসির বাড়ি যেতে পারবে না। তারপর মলিনাদি ফিরে আসার পর পিয়া তাকে কত প্রশ্ন করে, পিসি, তুমি যে বাড়িতে গিয়েছিলে সে বাড়ি কোথায়? সে বাড়ি একটা গ্রামে। গ্রামে মানে? যেখানে গাছপালা আছে, নদী আছে, পুকুর আছে, মাটির বাড়ি, মাটির রাস্তা আছে। ওর কথার মাঝখানেই পিয়া জিজ্ঞাসা করে, পিসি, তোমার ওই বাড়ি ভালো লাগে? খুব ভালো লাগে। তুমি আমাকে ওই বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ, নিশ্চয় নিয়ে যাব। পিয়া যত বড় হয়েছে
পিসির গ্রামের বাড়ি সম্পর্কে ওর আগ্রহ তত বেড়েছে। গত 2 বছর ধরে গরমের ছুটির সময় পিয়া ও মলিনাদির সঙ্গে ওদের গ্রামে 2-4 দিন কাটিয়ে আসে। ফিরে আসার পর ওর সে কি উত্তেজনা! জানো ঠাম্মা, জানো মাম্মা, পিসিদের গ্রামটা কি বিউটিফুল! কত গাছ, কত পাখি দেখেছি, তা তোমরা ভাবতে পারবে না। আমাদের কিছু বলার সুযোগ না দিয়েই ও বলে যায়। আমাকে আম খাওয়াবার জন্য দাদা নিজে গাছে উঠে আম পেড়েছে। দাদা আমাকে সাইকেলে নিয়ে কত জায়গা ঘুরিয়েছে, তা তোমরা ভাবতে পারবে না। আমার শাশুড়ি জিজ্ঞেস করেন, দিদি ভাই, তুমি নদী দেখেছ? ও একগাল হাসি হেসে বলে, ঠাম্মা, আমি নৌকা চড়েছি, ছিপ দিয়ে মাছও ধরেছি। আমি একটু চাপা হাসি হেসে জিজ্ঞেস করি, তুই ছিপ দিয়ে মাছও ধরেছিস? আমি তো ছিপ ধরে বসে থাকতাম, দাদা শুধু টান দিয়ে জল থেকে মাছটাকে তুলে নিত। পিয়া এক নিঃশ্বাসে বলে, জানো ঠাম্মা, দাদা কত কি পারে। তাই নাকি? দাদার গাছে কত বেগুন, আলু, লঙ্কা, পেঁপে আরও কত কি হয়েছে। দাদা সাইকেল চালাতে পারে, নৌকা চালাতে পারে, গাছে উঠতে পারে, মাছ ধরতে পারে। ও একগাল হাসি হেসে বলে, দাদা খুব ভালো, আমি আবার দাদার কাছে যাব। আমি জিজ্ঞেস করি, বৌদি ভালো না? হ্যাঁ, বৌদিও খুব ভালো, আমি তো বৌদির সঙ্গে পুকুরে চান করতে যেতাম। পুকুরে চান করতে ভয় করতো না? ভয় করবে কেন, বৌদি তো আমার হাত ধরে থাকতো। ও মুহূর্তের জন্য থেমে হাসতে হাসতে বলে, বৌদি আমাকে কত ভালো ভালো আচার খাইয়েছে। পিয়া আরও কত কথা বলে। পিয়া স্কুলে যাবার পর মলিনাদি বলে, জানো বৌদি, পিয়াকে নিয়ে যাবার সময় মনে মনে বেশ ভয় ছিল। আমি অবাক হয়ে বলি, ভয় ছিল কেন? হাজার হোক তোমরা বড় লোক, পিয়া জন্ম থেকে মোটর গাড়ি চড়ছে, কলকাতা শহরে মানুষ হচ্ছে, সে ওই অজ পাড়াগায় গিয়ে কি করবে, কি করে থাকবে, সেই চিন্তাতেই। ওকে কথাটা শেষ করতে না দিয়েই চাপা হাসি হেসে আমি জিজ্ঞেস করি, তারপর গ্রামে পৌঁছবার পর কি হলো? মলিনাদি এক গাল হাসি হেসে বলে, আমাদের গ্রাম যেমন ওর ভালো লেগেছে, তেমনি ভালো লেগেছে বংশী আর বৌমাকে। প্রথম দিন পিয়া আমার কাছে শুয়েছে, কিন্তু তারপর রোজ দাদা বৌদির কাছে শুয়েছে। পিয়াকে যে ওদের কি ভালো লেগেছে তা আমি বলে বোঝাতে পারবো না। আমি একটু হেসে বলি, বংশী আর বৌমা ওকে ভালোবেসেছে বলেই তো পিয়া ওদের ভালোবেসেছে। আমাদের বাড়ির রান্নাবান্নার ব্যাপারটা পুরোপুরি মলিনাদি সামলে নেয়। খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের প্রত্যেকের ইচ্ছে অনিচ্ছে, পছন্দ অপছন্দ বা প্রয়োজন অপ্রয়োজন সবই ওর জানা আছে। তাই ও ব্যাপারে আমার বা শাশুড়ির বিশেষ মাথা ঘামাতে হয় না। আমার শাশুড়ি হয়তো বললেন, মলিনা, তোমার মেসোমশাই বলছিলেন অনেক দিন তেঁতোর ডাল হয় না। মলিনাদি ঠিক একটু হেসে বলবেন, আজই তো তেঁতোর ডাল করেছি। মা একগাল হাসি হেসে বলেন, উনি আজই বলছিলেন আর আজই তুমি তেঁতোর ডাল করেছ? আমি তো জানি, মাঝে মাঝে শুক্তো আর তেঁতোর ডাল না হলে মেসোমশাইয়ের ঠিক ভালো লাগে না। কবে কি রান্না হবে তাও মলিনাদি ঠিক করে। ওকে কিচ্ছু বলে দিতে হয় না। সার্থক যে পরপর 2-3 দিনের বেশি মাছ খাওয়া পছন্দ করে না তার জানা আছে বলেই মলিনাদি হয় ডিমের ডালনা না হয় মাংস করবেনি। 2-1 সপ্তাহ পর হয়তো ওসব না করে ছানার তরকারি বা ধোকার ডালনা করবে। রান্নাবান্নার ব্যাপারে আমরা কেউ কিছু ফরমাশ না করলেও পিয়া মাঝে মাঝেই মলিনাদিকে বলে, পিসি, বৌদি যেরকম ডাল আর পোস্তর বড়া খাইয়েছিল। ওকে কথাটা শেষ করতে না দিয়েই মলিনাদি একটু হেসে বলে, কালই তোমাকে ওইরকম ডাল আর পোস্তর বড়া খাওয়াবো। কোনোদিন আবার পিয়া বলে, পিসি,
তোমার দেশের বাড়িতে গিয়ে যেরকম নারকোল দিয়ে কাঁকরোল সেদ্ধ মেখে দিয়েছিল, এখানে তো সেরকম খাওয়াও না। ঠিক আছে, এবার যেদিনই বাজার থেকে কাঁকরোল আসবে সেদিনই তোমাকে ওরকম সেদ্ধ মেখে খাওয়াবো। রান্নাবান্নার পালা চুকলে মলিনাদি মাঝে মাঝে আমাকে বলে, দেখো বৌমা, তোমার মেয়ে আমাদের দেশ গায়ের ছেলে মেয়েদের মতো ডাল তরকারি খেতেই বেশি ভালোবাসে। এত অল্পে মেয়েটা সন্তুষ্ট যে কি বলবো। যাই হোক, রান্নাবান্না ছাড়াও সংসার আরও হাজার কাজ আছে। রেখা বাসন কোসন মাজে, ঘরদোর পরিষ্কার করে, কাপড় চোপড় কাচে, কিন্তু আমাকেই সেসব কাপড় চোপড় মেলতে হয়, তুলতে হয়। আমাকেই ঘরদোর বিছানাপত্র ঠিকঠাক করতে হয়। কিছু না কিছু আনতে একবার আমাকেই দোকানে বাজারে যেতে হয়। লোকজন এলে তাদের সঙ্গে কথাবার্তা বলা, আপ্যায়ন করা, টেলিফোন ধরা ইত্যাদিও আমাকেই সামলাতে হয়। পড়াশোনা করার গান শোনার অভ্যেসটা আছে বলে বেশ কিছু সময় চলে যায়। তবু সময় তো থাকেই। তখন আপন মনে পিয়ার কথা ভাবি। ভাবতে ভাবতেই কখনো হাসি, কখনো অবাক হই, আবার কখনো কখনো চিন্তিতও হই। প্রায় প্রতিদিনই স্কুল থেকে ফিরে এসে পিয়া আমাদের একটা না একটা নতুন অভিজ্ঞতার কথা বলে। ও একগাল হাসি এসে বলল, বিয়ের পর আজই শিলাদি প্রথম আমাদের ক্লাস নিলেন। ওনাকে কি সুন্দর দেখাচ্ছিল তা আমি বলতে পারবো না। আমার শাশুড়ি জিজ্ঞেস করেন, কবে শিলাদির বিয়ে হলো? পিয়া ঠোঁট উল্টে বলে, তা তো জানি না, তবে ঠিক 1 মাস পর আজই প্রথম স্কুলে এলেন। ও মুহূর্তের জন্য থেমে একটু হেসে বলে, শিলাদিকে দেখতে বেশ সুন্দর, কিন্তু বিয়ের পর ওনাকে আরও অনেক বেশি সুন্দর লাগছে। বিয়ের পর সবাইকেই সুন্দর লাগে। বিয়ের পর আমাকেও সুন্দর লাগবে। ওর কথা শুনে আমরা হেসে উঠি। পিয়া 2 হাত দিয়ে আমার শাশুড়ির মুখখানা ধরে বলে, ও ঠাম্মা, হাসছো কেন? বিয়ের পর আমাকে সুন্দর লাগবে না? আমার শাশুড়ি ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেন, বিয়ের পর তোমাকে দারুণ সুন্দর দেখাবে। দাই কি বিয়ের পর তোমাকেও সুন্দর দেখাতো? ওর প্রশ্ন শুনে আমরা হো হো করে হেসে উঠি। বলো না ঠাম্মা, তোমাকেও সুন্দর দেখাতো কি না? হ্যাঁ, আমাকেও সুন্দর দেখাতো। বৃদ্ধার উত্তর আদায় না করেও ছাড়ে না। এ তো মাসখানেক আগের কথা। স্কুলের ব্যাগ পড়ার টেবিলের উপর রেখেই পিয়া ছুটে এসে অত্যন্ত বিরক্তির সঙ্গে বলল, জানো মাম্মাম, যে ইলাদি আমাদের অঙ্কের ক্লাস নেন তিনি ভীষণ মিথ্যে কথা বলেন। না না, টিচাররা কখনো মিথ্যে কথা বলেন না। ও একটু রেগেই বলল, ক্লাসের সব মেয়েরাই মিথ্যেবাদী আর উনি একাই সত্যি কথা বলেন। পিয়া মুহূর্তের জন্য না থেমে বলে, আজ উনি ক্লাসে ঢুকে বললেন, তোমাদের হোম টাস্কের খাতাগুলো টেবিলের উপর রেখে যাও। সঙ্গে সঙ্গে আমরা সবাই উঠে দাঁড়িয়ে বললাম, আপনি তো হোম টাস্ক দেননি। ও চোখ দুটো বড় বড় করে বলে, ব্যাস, সঙ্গে সঙ্গে উনি রেগে ফায়ার। আমাদের যা তা বকুনি দেবার পর সবাইকে বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকতে হুকুম দিলেন। রাগে দুঃখে পিয়া বলে, আমাদের টিচারের যদি মিথ্যে কথা বলেন তাহলে আমরা মিথ্যে বলতে তো শিখবই। আমি শুনে দুঃখ পাই, অবাক হই। শুধু বলি, সব মেয়ে কখনোই মিথ্যে কথা বলতে পারে না। এভাবে তোমাদের শাস্তি দেওয়া মোটেও উচিত হয়নি। তারপর ওকে একটু আদর করে বলি, যে ইচ্ছে মিথ্যে কথা বলুক, তুমি কখনো মিথ্যে কথা বলবে না। আমি তো কখনোই মিথ্যে কথা বলি না। পিয়া আমার মুখের দিকে তাকিয়ে বলে, আমি কি চোর যে মিথ্যে কথা বলবো? ঠিক বলেছ। এটুকু বয়সেই ওর বিচার বুদ্ধি দেখে অবাক হয়ে যাই। এবার ওর জন্মদিনে কাদের নিমন্ত্রণ করা হবে তাই নিয়ে আমরা সবাই মিলে আলোচনা করছিলাম। আমার শ্বশুরমশাই বললেন, হাজার হোক এবার দিদিভাই 10 বছরের হবে,
তাছাড়া ও সামনের বছরে জন্মদিনের সময় থাকবো কি না তার ঠিক নেই, তাই এবার একটু বেশি লোকজনকে বলা হোক। পিয়া সঙ্গে সঙ্গে বলে, তুমি আমার সামনের বছরে জন্মদিনের সময় থাকবে না তো কোথায় যাবে? উনি একটু হেসে বলেন, দিদি ভাই, আমি কি বুড়ো হইনি? আমি তো যখন তখনই মরতে পারি। তুমি মরতে চাইলে কি মরতে পারবে? তুমি কি ভীষ্ম? ওর কথা শুনে আমরা হাসি। শ্বশুরমশাই আবার বলেন, না না, ভীষ্ম না, কিন্তু মরতে তো পারি। দাই ডোন্ট টক, চুপচাপ বসে থাকো। আমি পারমিশন না দিলে তুমি মরতেও পারবে না। আমার শাশুড়ি বললেন, যাদের প্রত্যেকবার বলা হয় তাদের তো বলতেই হবে, তাছাড়া। ওর কথার মাঝখানেই পিয়া মুখ বিকৃত করে বলে, ইস, তাদের বলতেই হবে? তুমি যাদের বলো তারা যেন কত আমাকে ভালোবাসে। ও না থেমে এক নিঃশ্বাসে বলে, দাদাই যখন নার্সিংহোমে ছিল তখন তোমার বোনেদের বাড়ি থেকে কেউ দেখতে এসেছিল? শ্বশুরমশাই মুখ টিপে হাসতে হাসতে বললেন, দিদি ভাই, তুমি তো ডেঞ্জারাস মেয়ে, তুমি আমার শ্বশুরবাড়ির লোকজনদের নিন্দা করছো। আমি কি তোমার মতো তোমার বউকে ভয় করি যে চুপ করে থাকব? ওর কথায় আমরা সবাই হেসে উঠি। আমার শাশুড়ি হাসতে হাসতে বললেন, ওরে হতভাগী, তোর দাই আমাকে ভয় করে? পিয়াও একটু হেসে বলে, ভয় আবার করে না? তোমার শুনছো ডাক শুনলেই তো দাই প্রায় দৌড়ে তোমার কাছে চলে যায়। ভয় না করলে কেউ ওইভাবে ছুটে যায়? মলিনা দেওয়ার কথা শুনেই কোনো মতে হাসি চেপে রান্নাঘরে ঢুকে যায়। যাই হোক, শেষ পর্যন্ত ঠিক হয় অন্য বছরের তুলনায় এবার কিছু বেশি লোকজনকে বলা হবে। পিয়া বলল, তাহলে এবার আমি ৬-৭ জন বন্ধুকে বলবো। ওর ঠাম্মা বললেন, হ্যাঁ নিশ্চয়ই বলবে। পিয়া ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মাম্মাম, তুমি শিলা মাসি, শ্রীরূপা দিদের আসতে বলেছ তো? আগে ঠিক হোক এবারে ওদের বলা হবে কি না। বলা হবে না কেন? ওরা আমাকে কি ভালোবাসেন বলো তো? সার্থক বলল, হ্যাঁ ওদের নিশ্চয়ই বলা হবে। বাবা, আমার বন্ধুদের কিন্তু তোমাকে পৌঁছে দিতে হবে। ওদের পৌঁছে না দিলে ওরা আসতেই পারবে না। হ্যাঁ, পৌঁছে দেব। হাসপাতাল, নার্সিংহোমে থাকার সময় ২-৫ জন নার্স বা অন্য রোগীদের সঙ্গে সবারই আলাপ পরিচয় হয়। হাসপাতাল, নার্সিংহোম ছাড়ার সঙ্গে সঙ্গে প্রায় সবাই তাদের ভুলে যায়, কিন্তু কয়েকজনকে আমি কিছুতেই ভুলতে পারিনি। তবে দিনে দিনে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়েছে তারা হচ্ছে শিলা আর শ্রীরূপা। আমার বেশ মনে আছে, পিয়াকে নিয়ে নার্সিংহোম থেকে বাড়ি আসার ঠিক সপ্তাহখানেক পরেই শিলা এসে হাজির হয়েছিল। সেদিন ও বেশ দ্বিধা আর সংকোচের সঙ্গে বলেছিল, নার্সিংহোমে যাদের সঙ্গে আলাপ হয় তাদের বাড়ি যাওয়া উচিত না জেনেও চলে এলাম পিয়াকে দেখতে। ওকে না দেখে ঠিক শান্তি পাচ্ছিলাম না। শিলাকে দেখে শুধু আমি না, আমার শ্বশুর শাশুড়িও খুব খুশি হয়েছিলেন। আমার শাশুড়ি বলেছিলেন, যখন ইচ্ছে চলে আসবে, তুমিও তো পিয়ার মা, ধাত্রীমা, তোমরাই তো ওকে প্রথম কদিন লালন পালন করেছ। আমার শ্বশুরমশাই বলেছিলেন, শিলা, তুমি তো আমাদের মেয়ের মতো, এই বুড়ো বুড়ির বাড়িতে আসতে কিছুমাত্র দ্বিধা করবে না। পিয়াকে কোলে নিয়ে আদর করতে করতে শিলা বলেছিল, মাসিমা, নার্সিংহোমে কত বাচ্চাকেই তো নাড়াচাড়া করতে হয়, একটু আধটু মায়া যে জড়িয়ে পড়ি না তা বলবো না, কিন্তু নার্সিংহোম ছেড়ে চলে যাবার পর কাজের চাপে তাদের ভুলে যাই। তবে আপনার নাতনিকে না দেখে থাকতে পারছিলাম না বলেই চলে এলাম। সেই শুরু। আর এখন প্রতি সপ্তাহে না হলেও খুবই নিয়মিত শিলা আসে। সারা দিন পিয়া আর আমাদের সঙ্গে গল্প গুজব করে রাত্রিরে ফিরে যায়।
এরই মধ্যে পিয়া 2-1 দিন নার্সিংহোমে টেলিফোন করে মাসির সঙ্গে কথা বলবেই। আর শ্রীরূপা, পিয়া যখন বছর 3 তখনই শৈবালের সঙ্গে ওর বিয়ে হয়। আমরা দুজনে ওদের বিয়েতে গিয়েছিলাম। ভাই বোনকে নিয়ে ওর দুশ্চিন্তার পর্ব শেষ হয়েছে। বছর 2 আগে ওদের একটা ছেলে হয়েছে। শৈবাল বিশেষ সময় না পেলেও শ্রীরূপা মাসে একবার অন্তত ছেলেকে নিয়ে আসবেই। জানলা দিয়ে ওদের গাড়ি দেখলেই পিয়া চিৎকার করে, ঠাম্মা, মাম্মাম, শ্রীরূপাদিরা আসছে। তারপর ওর বাচ্চাকে নিয়ে পিয়ার কত আদর। দিন এইভাবেই এগিয়ে চলেছে। তবে পিয়া যত বড় হচ্ছে তত বেশি সুন্দরী হচ্ছে। মাঝে মাঝে আমি নিজেও মুগ্ধ হয়ে ওকে দেখি। না দেখে পারি না। আনন্দে খুশিতে মন ভরে যায়। আবার হঠাৎ কখনো কখনো ওকে নিয়ে দুশ্চিন্তাও হয়। ভাবি, ও যখন 18-20 বছরের হবে ওর সারা দেহে টলমল করে উঠবে যৌবন। তখন ও কোনো বিপদে পড়বে না তো? হঠাৎ কোনো ছেলের পাল্লায় পড়ে কোনো ভুল করবে না তো? আবার সঙ্গে সঙ্গে মনে হয় পিয়া কখনোই ভুল করবে না, করতে পারে না। এই বয়সে ওর যা বুদ্ধি, ন্যায় অন্যায় বোধ, বড় হয়ে সে কি কখনো ভুল করতে পারে? অসম্ভব। তবে হাজার হলেও আমি মা তো। শত আনন্দের মধ্যেও এক টুকরো আশঙ্কার মেঘ সবসময় মনের মধ্যে দেখতে পাই। সে যাই হোক, আজ সারাদিন ধরে মনে মনে প্রার্থনা করছি আমার পিয়া যেন ভালো হয়, সুখী হয়, শান্তিতে থাকে। গল্পের বাক্স বাই রৌমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নিমাই ভট্টাচার্যের লেখে একটি উপন্যাস পিয়াসা এর 3য় পর্ব। এরপরে আসছে 4র্থ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রৌমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।